ওয়েলকাম ব্যাক। আমি নিলাই ভূতের কথা ইউটিউব চ্যানেল শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো যেভাবে লেখা আছে আমি সেভাবে বলছি। আমরা যারা মুসলমান তারা জিন বিশ্বাস করি, কারণ কোরআনে অনেক জায়গায় জিন সম্পর্কে বর্ণনা করা আছে। যেমন আপনি বলুন, আমার প্রতি ওহী প্রেরণ করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করেছে। অতঃপর তারা নিজ কমের কাছে ফিরে গিয়ে বলল, আমরা তো শুনে এসেছি এক বিস্ময়কর কোরআন যা সরল পথ প্রদর্শন করে। অতএব আমরা তাতে ঈমান এনেছি, আর আমরা কখনোই আমার রবের সাথে কাউকে শরীক করব না। সূরা জিন আয়াত 1 ও 2। জিনকে ভয় করার কিছু নেই, কারণ আল্লাহ তাআলা মানুষের চেয়ে জিনকে বেশি ক্ষমতা দেননি। আল্লাহর পথে চললে জিনও মানুষকে ভয় পায়। এমনই এক ঘটনা। আমাদের গ্রামে আত্মাবুদ্দিন মুন্সি মসজিদের ইমাম, অল্প শিক্ষায় শিক্ষিত, বাংলায় কিছু কিছু পড়তে পারে, আরবিও পড়তে পারে, কিন্তু অর্থ বোঝে না। নামাজে দাঁড়িয়ে পড়ার জন্য বেশ কিছু সূরা মুখস্থ আছে। আমরা যখন ছোট তখন নির্দিষ্ট কিছু কথা ছিল যেগুলো বললে তাকে বড় ভীষণ রেগে খেপে যেত। যে তাকে এই কথাগুলো বলতো সে ব্যক্তিকে দৌড়ে কমপক্ষে 2-3 মাইল দূরে নিয়ে যেত। 40 বয়সে মসজিদের ইমামের দায়িত্ব পেয়েছেন। বর্তমানে 60-এর উপরে বয়স। কিছুদিন আগেও আরও একটি বিয়ে করেছেন। রাতে বাড়ি থেকে মসজিদে আসার সময় জিনভূতকে অনেক ভয় পায়। একদিন রাতে আক্তার চাচা বাড়ি থেকে তাদের বাড়ি আসার সময় ভূতের ভয়ে জ্ঞান হারিয়েছিল। চাঁদনি রাত, সে পুকুর পাড় দিয়ে বাড়ির দিকে আসছে। পুকুর পাড়ে 10-12 ফুট লম্বা একটি তাল গাছ, তার নিচে দিয়ে রাস্তা। তাল গাছের নিচে আসার সাথে সাথে তার পিঠে পড়লো এক থাপ্পড়। অনেক রাত পরে তাকে খুঁজতে গিয়ে দেখে তাল গাছের নিচে পড়ে আছে। দৌড়াদৌড়ি করে বাড়িতে এনে প্রচুর পানি ঢালার পর তার জ্ঞান ফেরে। পরের দিন সকালে পুকুর পাড়ে গিয়ে অনুসন্ধান করে দেখা গেল যে তাল গাছের নিচে একটি ঈগল পাখির বাসা। ঈগল পাখি তাল গাছে বসেছিল। ইমাম সাহেব গাছের নিচে আসার সাথে সাথে পাখির ভয়ে ঝাপটা মেরে শব্দ করে উড়ে যায়। তাদের আলোয় পাতার ছায়া তার শরীরে পড়ে। পাতার ছায়াকে ভূতের হাত মনে করে প্রচন্ড ভয়ে জ্ঞান হারায়। আমাদের গ্রামের মসজিদের আশপাশে কোনো বাড়ি নেই। ঈদগাহ মাঠের সাথে গোরস্থান, অতঃপর মসজিদের পাশে জঙ্গল। আর একদিন এই ইমাম সাহেব এশার নামাজ শেষ করে মসজিদে তালা লাগিয়ে বাড়ি চলে আসে। পরদিন ইমাম সাহেব খুব ভোরে মসজিদে এসে ওযু করে ফজরের আযান দিলেন। মসজিদের দরজা তালা খুলে ঢোকার সময় দেখে ভিতরে গোল টুপা জব্বা পরা জিন শুয়ে আছে। দেখার সাথে সাথে জিন বলে চিৎকার দিয়ে সে অজ্ঞান হয়ে যায়। জিন চিৎকার শুনে ঘুম থেকে উঠে তাকে অনেকক্ষণ ডাকার পর জ্ঞান ফিরে আসে। চোখ মেলে তাকে দেখার পর আবারও জ্ঞান হারায়। এরই মধ্যে মুসল্লিরা চলে আসে। তার মুখে এসে পানি ছিটা দেওয়ার পর জ্ঞান ফিরে আসে এবং চিৎকার করে বলতে থাকে, জিন জিন। সবাই জানতে চাইল কি হয়েছে। জামাই রশিদ ভাইয়ের ছেলে অনু বলল, সব ঘটনা আমি জানি। পরে সে আসল ঘটনা খুলে বলল। অনু এশার নামাজ পড়তে এসেছিল জামাত শেষ হওয়ার পর। তার নামাজ শেষ হাতে একটু দেরি হয়ে যায়। সে মসজিদের এক কোণায় নামাজ পড়ছিল। ইমাম সাহেব ভেবেছিল সবাই চলে গেছে। দরজার তালা বন্ধ করে ইমাম সাহেব বাড়ি চলে যায়। আনো শান্তশিষ্ট ভদ্র ছেলে। সে অনেক চেষ্টা করেও মানুষের সাড়া না পেয়ে মসজিদের মধ্যে ঘুমিয়ে পড়ে। আর ইমাম সাহেব আনুকে দেখে জিন ভেবেছিল জিনের ঘটনাটা সৃষ্টি করেছিল ইমাম সাহেব নিজেই। ভয় পাওয়ার বিশেষ কারণ ছিল, জুব্বা পরা মুসল্লি আমাদের গ্রামে কেউ ছিল না। আনু মাদ্রাসা থেকে প্রথম জুব্বা পরে বাড়ি এসেছিল। ইমাম সাহেবের শোনা জিনের গল্পের সাথে আনুর পোশাকে মিলে যায়। তিনি জানেন জিন নামাজ পড়ার সময় মানুষের রূপ ধরে, আগুনের তৈরি হয়, জিন যে কোনো জায়গায় যেতে পারে। তার বদ্ধমূল্য ধারণা ছিল যে তালাবদ্ধ ঘরে জিন ছাড়া আর কেউ ঢুকতে পারে না। এই জন্য আনুকে চেনার পরও সে বলেছিল এটা জিন। আনুর শরীরে আসর করেছে। সকল ঘটনা শোনার পর সে যখন বুঝতে পারে যে এই ঘটনার নায়কই সে নিজেই, তখন বিশ্বাস করলো এটাই আনু, জিন ছিল না। তো নিলয় ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমার কাছে আরও ঘটনা আছে, সেগুলো অন্য একদিন পাঠাবো। তো যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম নিলয় ভাইয়া, আমি মারুফ হোসেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার চাচার জীবনে ঘটেছে এক ঘটনা। তো চাচার বাসায় লিখছে ঢাকা মেডিকেল কলেজ, রাত 12টা কিংবা 12:30। 20-22 বছরের একটি ছেলে ও 30-32 বছরের একজন মহিলা দাঁড়িয়ে আছে। তাদের আরেকজন সঙ্গ আছে। মাটিতে বাঁশের চট দিয়ে মোড়ানো একটি লাশ। আজ দুপুরে মগবাজার রেল লাইনে কাটা পড়ে মারা গেছে সে। তারপর সেই লাশ ঢাকা মেডিকেল কলেজে। মৃত ওই লাশ নিয়ে ডাক্তারের কাটাকাটি। হয়তো শরীরের ভেতর থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো রেখে দেওয়া হয়েছে। লাশ খোলা হচ্ছে না, কারণ এতটাই ভিতরে যে কেউ দেখলে ভয় পাবে। এটাই বলল মৃত ব্যক্তির বউ।
যে লাশের সাথে থাকা 30-32 বছরের মহিলাটি মৃত ব্যক্তির বউ এবং 20-22 বছরের ছেলেটি শালা। মহিলা কাঁদছে আর ছোট ভাই কিছুক্ষণ পরপর তাকে সান্ত্বনা দিচ্ছে। ছোট ভাই, আপা আমি গাড়ি নিয়ে আসছি, লাশ বাড়িতে নিয়ে যেতে হবে। হাতে তো টাকা পয়সা নাই, দেখি কার কি পাওয়া যায়। ছোট ভাই গাড়ি আনতে যায়, কিন্তু অ্যাম্বুলেন্সের ভাড়া খুব বেশি, তাই সে ভ্যান ঠিক করতে যায়। এই ভাইয়া যাবেন? ভ্যানওয়ালা কোথায় যাবেন? নারায়ণগঞ্জ। ভ্যানওয়ালা কি মাল যাবে সাথে? আমার দুলা ভাইয়ের লাশ। ভ্যানওয়ালা বলল, না না, আমি এই রাতে লাশ বইতে পারবো না। ছোট ভাই, ভাই অ্যাম্বুলেন্সের ভাড়া নেওয়ার টাকা নাই, আর লাশটা দেরি করলে গন্ধ বের হয়ে যাবে। ভ্যানওয়ালা বলল, না ভাই, আমি অন্যদিকে চেষ্টা করেন। তারপর অনেক অনুরোধ করে বিনয়ের পরে 700 টাকায় ভ্যানওয়ালা রাজি হয়। ভ্যানওয়ালা ও শালা মিলিয়ে লাশটা ভ্যান ওঠায় এবং বোন ভাই লাশের পাশে বসে। প্রায় 1:30 বাদে ভ্যান চালাতে শুরু করে। ভ্যান চলতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে মৃত ব্যক্তির স্ত্রী। মাঝে মাঝে কান্না বেরিয়ে যায়। তখন ছোট ভাই সান্ত্বনা দেয়। এভাবে পলাশীর মোড়, যাত্রাবাড়ি, কাশপুর ব্রিজ পেরিয়ে চলছে। ভ্যানের চাকা কাশপুর ব্রিজে পার হয় তখন প্রায় রাত 3টা বাজে। শুনশান নিরাপত্তা, মাঝে মাঝে কুকুরের ডাক আর শুশু বাতাস। ভয়ঙ্কর একটি পরিবেশ। বেনালা কিছুটা ভয় লাগছে। এত রাতে লাশ বইতে এমন একটা ভুতুড়ি পরিবেশ, কার না ভয় লাগবে বলুন? বোন ছোট ভাইয়ের কানে কানে কি যেন বলে। তারপর ছোট ভাই ভ্যানালাকে ডাক দেয়, ছোট ভাই এই যে শুনুন। ভ্যানালা, কি? আমার বোনের একটু চাপ দিয়েছে, খুব ইমার্জেন্সি, আপনি একটু এখানে অপেক্ষা করুন, আমি আপাকে নিয়ে পাশের বাড়ি থেকে আসতেছি। ভ্যানালা, এখন আবার? ভাই বুঝতেছেন না, কোনো ইমার্জেন্সি। ভ্যানালা, আচ্ছা যান, তাড়াতাড়ি আইসেন। ওরা দুইজন চলে যায়। এক সময় চোখে আড়াল হয়ে যায়, আর দেখা যায় না ভ্যানওয়ালার ভয় ভয় লাগছে। সে তার সামনে বসে প্যাকেট থেকে একটি সিগারেট বের করে আগুন ধরালো এবং টানা শুরু করলো। ভ্যানওয়ালা সিগারেট টানছে তো টানছে, এমন সময় পিছনে তার কাঁধে একজন হাত রাখলো। শীতল একটি হাত। ভ্যানওয়ালা পিছনে তাকালো। পিছনে তাকিয়ে যা দেখলো সেটি দেখার জন্য কখনোই প্রস্তুত ছিল না। চোখ ছানা বড়া হয়ে গেল, সারা শরীর দিয়ে ঘাম ঝরছে। সে দেখলো ভ্যানের মাঝে একটি লাশ উঠে বসে আছে, মাথা দিয়ে রক্ত ঝরছে, শরীরে আরও অংশ দিয়ে রক্ত পড়ছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে লাশটাও বিকল তার মতো দেখতে এবং একটু আগেই যেন ক্ষতবিক্ষত। আর এদিকে লাশটি ভ্যান থেকে নেমে তাকে তাড়া করা শুরু করে, তাড়া করে পাশের খেতে নামিয়ে ফেলে। ভ্যানওয়ালা এগুলো দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারায়। বউশালা ফিরে আসে, ফিরে এসে দেখে শুধু ভ্যান পড়ে আছে, আর কেউ নাই। এদিক সেদিক খোঁজাখুঁজি করে কোথাও পায় না। এদিক ওদিক আলো ফুটে ওঠে। তারপর তারা ভালো করে খোঁজাখুঁজি করে ক্ষেতের মাঝখানে জামে ক্ষতবিক্ষত লাশ খুঁজে পায়। দেখে মনে হয় কে একজন খাবলে খুবলে শরীর থেকে মাংস টেনে ছিঁড়েছে। তো এই ছিল আমার চাচার জীবনে ঘটে যায় এক ঘটনা।